আজ দিল্লির বুকে মহানাটক। খোদ মমতা ব্যানার্জিকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। আজকেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেছিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বৈঠকের পরেই স্পিকারকে চিঠি লেখেন সেই বিদ্রোহী সাংসদরা এবং কাকলি ঘোষ দস্তিদার স্পষ্ট জানিয়ে দেন তিনি লোকসভায় চিফ হুইপ হিসেবে থাকছেন। কেননা দল যেভাবে তাকে সরাবার চেষ্টা করেছিল সেটা রাতারাতি ওইভাবে করা যায় না। এটা সংবিধান বিরোধী এবং সংসদীয় রীতিনীতির বাইরে। ফলে কল্যাণ ব্যানার্জিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের চিফ হুইপ করেছিলেন তা তারা মানছেন না। 20 জন রাজি আছেন তাকে চিফ হুইপ মানতে, এই কথাই তিনি স্পিকারকে লিখে জানিয়েছেন। ফলে লোকসভার মধ্যেই তৈরি হয়ে গেল আর একটা ফ্রন্ট, তৃণমূলের আর একটা ফ্রন্ট, এবং তারা স্পষ্ট জানিয়ে দিলেন তারা এনডিএকে সমর্থন করছেন। অর্থাৎ এই তৃণমূল ভেঙে গেল এবং এই তৃণমূল গোষ্ঠী 20 জন সাংসদ নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করবে, এটা স্পষ্টভাবে জানিয়েই স্পিকারকে চিঠি দেওয়া হলো। কিন্তু কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে চ্যালেঞ্জ ছুড়লেন এই চিফ হুইপ পদ নিয়ে, জিনিসটা কেন, গুরুত্বটা কিসের জন্য এখানে? আসলে চিফ হুইপ পদ মানেই হচ্ছে তিনি দলীয় সাংসদদের নির্দেশ দেবেন যে দল এবং তারা কোথায় ভোট দেবেন। মনে করুন কোনো অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে দলের তরফ থেকে, সেখানে সাংসদরা কাকে ভোট দেবেন তা কিন্তু তিনি নির্দেশ দেবেন ওই চিফ হুইপ, এবং চিফ হুইপই বলে দেবেন এবং নজর রাখবেন কে কি করছেন। এবং সেখানে তিনি এমনও করতে পারেন কেউ যদি দল বিরোধী কাজ করে বা দলের কথা না মেনে অন্য কাউকে ভোট দেয় তাহলে তখন তিনি তাকে বহিষ্কারও করতে পারেন আইন মাফিক। এই যে আইনের একটা গণ্ডি এখানে রয়ে গেছে, আইনের পথে চলতে গিয়েই এই পথটার খুব গুরুত্ব হয়ে উঠে দাঁড়িয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। কেননা মনে করুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 20 জন ভেঙে বেরিয়ে গেছেন, 8 জন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তার সঙ্গে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আছেন অভিষেক, আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী, মহুয়া মৈত্র, এইভাবে 8 জন আছেন লোকসভায়। কিন্তু এখন যদি তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা কোনো ভোটাভুটি হয় এবং সেখানে নির্দেশ জারি করা হয় দলের তরফ থেকে যে এইটা করতে হবে, যে মোদী সরকারের বিপক্ষে ভোট দিতে হবে কি মোদী সরকারের পক্ষে ভোট দিতে হবে, এই পরিস্থিতি যখন আসবে তখন চিফ হুইপের গুরুত্বটা কিন্তু অপরিসীম হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে চিফ হুইপ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি কাকলি ঘোষ দস্তিদার, আইনের পথে এটা চলবে এখন কদিন, কিন্তু কাকেই মানবেন স্পিকার সেটা দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে এই বিদ্রোহী দল বলছে যে না, তৃণমূল কংগ্রেসের হিসেবেই আমরা আছি এখনো, এবং এই বিক্ষুব্ধ গোষ্ঠী বলছেন যে আমরা লোকসভার চিফ হুইপ পদে রেখে দিচ্ছি কাকলি ঘোষ দস্তিদারকে। এবং এই যে মহানাটক চললো আজকে সারা দিন দিল্লির বুকে, ভূপেন্দ্র যাদব যার বাড়িতে বসে আজকে বৈঠক হলো তৃণমূল বিক্ষুব্ধ সাংসদদের, সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনিও সকলের সাথে কথা বলেছেন, তারপরে দ্রুত বেরিয়ে গেছেন নিজের মতো করে। কিন্তু ভূপেন্দ্র যাদব যার বাড়িতে এই বৈঠক হয় তিনি কিন্তু সেপ্টেম্বর মাস থেকে, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভোট পর্যন্ত আমাদের রাজ্যেই কার্যত থেকে গিয়েছিলেন। তিনি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী, কিন্তু তাকেই দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিজেপিকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে ছিলেন সুনীল বানসাল, তিনিও অত্যন্ত দক্ষ সংগঠক বিজেপির, এবং বিভিন্ন রাজ্যে জয় লাভের পেছনে তাদের অবদান অপরিসীম। এবং ভূপেন্দ্র যাদব যার কথা বলছি, তিনি এইখানে 7 মাস প্রায় পড়েছিলেন এবং কেউ জানতেই পারতো না বিজেপির নেতারা। তিনি জেলায় জেলায় ঘুরতেন, তার টিম আলাদা তৈরি করেছিলেন, বাইরে থেকেও এসেছিলেন টিমের কয়েকজন, তারা খাতা পেন্সিল নিয়ে বেরিয়ে যেতেন বিভিন্ন জায়গায়, সেখান থেকে নথি সংগ্রহ করতেন, আলোচনা করতেন, একদম ব্লক লেভেলে, তৃণমূল স্তরে, ঘরোয়া লেভেলে আলোচনায় বসে যেতেন তারা, কাদের কি মতামত এইসব আলোচনা করতেন, সেখান থেকে নোট ডাউন করতেন, তারপরে রিপোর্ট নিয়ে চলে আসতেন। এই অঙ্ক কষাকষি দিনের পর দিন এই করতে 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 ধীরে 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 আজকে কিন্তু বিজেপি এই জয়লাভের মুখটা দেখেছে। একদিনে এই জয় আসেনি, এর পিছনে একটা নিগুড় হিসেব নিকেশ ছিল এবং অক্লান্ত পরিশ্রম ছিল স্ট্র্যাটেজিক্যালি।
এবং কোনো হামবড়াই না করে চুপচাপ, এবং যিনি এর কারিগর, অন্যতম কারিগর ছিলেন, তিনিই হচ্ছেন ভূপেন্দ্র যাদব। এবং তার বাড়িতেই আজকে দিল্লিতে এই বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা বৈঠক করেছেন। সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় দুজন এদের এখন আপাতত লিড করবেন বলে কথা হয়েছে। মানে নেতৃস্থানীয় তারা সামনের দিকে থাকছেন, সেখানে কিন্তু থাকছেন বলছি 20 জন, মানে অনেকেই। দেব আছেন, অভিনেতা দেবের সাথে অভিনেত্রী শতাব্দী রায়ের কথা তো বললামই। তারপরে দিদি নাম্বার 1 তিনিও ওইখানে যোগ দিয়েছেন। একমাত্র অভিনেত্রী হিসেবে সায়নী এখনো মমতার কুলে আছেন, বাকি সবাই প্রায় বেরিয়ে গেছেন। এবং যেটা শোনা যাচ্ছে আরো কয়েকজন হয়তো কয়েকদিনের মধ্যে যোগ দিতে পারে। অর্থাৎ এবারে কি হতে চলেছে তাহলে, ঘাসফুল প্রতীক চিহ্ন কি আর তৃণমূলে থাকবে? কেননা আজকেই আর একটা খবর দিয়ে আপনারা হয়তো জেনেও গেছেন টিভিতে, ফিরহাদ হাকিম তিনিও এবার বিক্ষুব্ধদের দিকে হয়তো পা বাড়াতে চলেছেন। কেননা আজকেই তিনি বিরোধী দলনেতা বিধানসভায় ঋতব্রত ব্যানার্জির ঘরে গিয়ে বৈঠক করেন আলাদা করে। তাদের মধ্যে কি কথা হয়েছিল বাইরে এখনো আসেন, কিন্তু তার এই ঋতব্রতর সঙ্গে দেখা করা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কেননা এতদিন সেই প্রথম থেকে যদি দেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এরা লাগাতার এই দক্ষিণ কলকাতায় জুড়ে ছিলেন। সেই অরূপ বিশ্বাসকে এখন পুলিশ খুঁজছে, আর এইদিকে ফিরহাদ হাকিম কিন্তু চলে গেছেন বিক্ষুব্ধ শিবিরে। ফলে এই ছবিটা এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে উঠে আসছে। ফলে আগামী দিনে কি হতে চলেছে সেইটা ভবিষ্যতই বলবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন ঘাসফুল কার দিকে যাবে তা নিয়ে একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কিভাবে ঘাসফুল চিহ্ন থাকতে পারে, এটার জন্য ভোটাভুটি হবে। দেখা হবে সাংসদরা কোন দিকে আছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিক্ষুব্ধরা এগিয়ে, কাকলি ঘোষ দস্তিদার তারা এগিয়ে গেছেন, 20 জন আছেন তাদের সঙ্গে। রাজ্যসভায় আরেকটা কথা, রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে আজকে ইস্তফা দিয়েছেন। দল থেকেই তিনি ইস্তফা দিয়েছেন, তৃণমূল কংগ্রেসই ছেড়ে দিয়েছেন। ফলে তার জায়গাটা শূন্য হয়ে গেছে। 12 জন সাংসদ তার মানে এখন রয়েছেন রাজ্যসভায়, 8 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লোকসভায়, রাজ্যসভায় আরো অনেকেই বেরিয়ে যেতে পারেন। ফলে সেই হিসেবটা দেখা হবে, বিধানসভাতে হিসেবটা দেখা হবে যে কার পাল্লা ভারী। সেদিক থেকে 60 জন প্রায় এখনো পর্যন্ত বিধায়ক, তৃণমূল বিধায়ক রয়ে গেছেন বিক্ষুব্ধ শিবিরে। মমতার শিবিরে 20 জন, সেখান থেকেও অনেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ছাড়াও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে সাংগঠনিক পদে কারা রয়েছেন। দুদিন আগেই খেয়াল রাখবেন, কয়েকদিন আগেই আর কি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের সমস্ত পদ ভেঙে দিয়ে নতুন করে তৈরি করেছেন। খেয়াল রাখবেন এটা, তার পিছনে কিন্তু এই হিসেব নিকেশ আছে। এখন সেখানে যারা ছিল তারা অনেকেই বেরিয়ে যেতে পারতেন, বিরোধী থাকতে পারতেন, কিন্তু এখন সাংগঠনিক পদ যেটা তৈরি হয়েছে তৃণমূলে, তারা কিন্তু এখন তৃণমূলের মমতার বিশ্বস্তরা রয়ে গেছেন। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, ঘাস চিহ্ন কার থাকবে সেটা একটা আদালত পর্যন্ত গড়াতে পারে এই হিসেব নিকেশ। কারণ মহারাষ্ট্রে যেটা হয়েছিল, দেখা গিয়েছিল ভোট অফ পার্সেন্টেজ কাদের দিকে, কোন বিধায়ক কত ভোট অফ পার্সেন্টেজ পেয়েছিলেন, সেই ওভারঅল ভোট পার্সেন্টেজ হিসেব করে তারপরে দেওয়া হয়েছিল প্রতীক চিহ্ন চিহ্নিতদের। ফলে এখানেও সেই দিকটা আদালত পর্যন্ত গড়ালে সেই দিকে নজর থাকবে। ফলে সব মিলিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে এই মুহূর্তে দিল্লির দিকে সকলের চোখ। আগামী কয়েকদিনের মধ্যে ছবিটা আরো স্পষ্ট হবে। এবং এইখানেই প্রশ্ন যে দিল্লিতে বসে কাকলি ঘোষ দস্তিদার যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংসদীয় রাজনীতিতে। এ ব্যাপারে আপনাদের কি মনে হচ্ছে? এই যে গতির প্রকৃতি তৃণমূলে, লিখে জানান এবং দেখতে থাকুন জার্নো অমিত। নমস্কার।